হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আজকে আমরা শতকরার 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে, যেমন ডাব্লিউবিপি, কেপি বলো, তারপর এসএসসি জিডি বা সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে সেখানে বারবার রিপিটেটিভ এই কোশ্চেনগুলো তোমাদের এসছে। তো আজকে 10টি কোশ্চেনের ডিসকাশন করব। আর এই কোশ্চেনগুলো সলিউশন দেখার আগে, আমার ভিডিও সলিউশন দেখার আগে তোমরা কি করবে, নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা আগে ট্রাই করবে, তারপর তোমরা ভিডিও সলিউশনটা দেখবে। তোমাদের যদি করতে পারো তবুও ভিডিও সলিউশন দেখতে হবে, যদি না করতে পারো তাহলে তো ভিডিও সলিউশন দেখতে হচ্ছে। তোমরা পেরে গেলেও কেন করতে বলছি, কারণ হতে পারে তুমি কোনো একটা পদ্ধতিতে করেছো, আমি হয়তো অন্য কোনো পদ্ধতিতে করলাম, তাহলে এক তো তোমার আর একটা পদ্ধতি জানা রয়ে গেল। দ্বিতীয়ত হতে পারে যে তুমি যেটা করছো সেটা লং পদ্ধতিতে করছো, আমি তোমাদেরকে শর্ট পদ্ধতি দেখিয়ে দিলাম, তো এদিক থেকেও বেনিফিট পাবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারো, কারণ আমি যাতে সকলের বুঝতে সুবিধা হয় সেজন্য ধীরে ধীরে বলবো। আর তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে 28% নিবন্ধিত শিক্ষার্থী ভোট দেয়নি। তাহলে 28% হচ্ছে যে ভোট দেয়নি, ঠিক। আর যে সমস্ত ভোটগুলো পড়েছে তাদের 3% ভোট অবৈধ ঘোষণা হয়েছে, মানে যারা ভোট দিয়েছে তার মধ্যে 3% কী হয়েছে, অবৈধ ঘোষিত হয়ে গেছে। নির্বাচনে জয়ী একজন প্রার্থী এত ভোট পেয়েছেন যা বৈধ ভোটের 75%। তাহলে বিশ্ববিদ্যালয়ে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে ঘটনা কী বলছে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে কী হয়েছে, ওটা ভোট হয়েছে, সেখানে 28% যারা শিক্ষার্থী তারা তো ভোট দিতেই যায়নি। যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 3% ভোটটা অবৈধ হয়ে গেছে, মানে হয়তো ভুলবশত অন্য জায়গায় ঠাপ দিয়ে দিয়েছে, দু জায়গায় ঠাপ দিয়ে দিয়েছে, বা কোনো কারণবশত সেই ভোটগুলো ল্যাপস হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। যে নির্বাচনে যে জয়ী হয়েছে সেই জয়ী প্রার্থী 5238 ভোট পেয়েছে, যেটা বৈধ ভোটের 75%। তাহলে আমাদের জানতে চেয়েছে যে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা ধরে নেব যে টোটাল নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা কত, x জন। 28% ভোট দিতে যায়নি। 28% মানে কি, 28% মানে আমরা নিশ্চয়ই এটা বলতে পারি যে 4 7 28, 4 25 7/25। তাহলে যদি 25 জন ভোটার, তার মধ্যে 7 জন যায়নি, তাহলে গেছে কতজন, 18/25 জন গেছে আমাদের ভোট দিতে, 18/25 জন। মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ব্যবহার নিচ্ছি এখানে আমরা। 3% ভোট অবৈধ ঘোষণা হয়েছে, 3% অবৈধ, তো 3% তার মানে কি, যতটা ভোট দিয়েছে তার মধ্যে 3%, তাহলে এর 3% মানে আমরা বলতে পারি 3/100। তাহলে কতগুলো ভোট বৈধ হয়েছে, 97/100। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা কাজে নিচ্ছি। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টর সম্বন্ধে তোমাদেরকে আমি যেটা কনসেপ্ট বেসিস যে লেকচারটা করেছিলাম সেখানে ডিটেলসে বলেছিলাম। তাহলে এই টোটালটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের কি, বৈধ ভোট, এটা আমাদের বৈধ ভোট। বৈধ ভোটের 75% পেয়েছে এবং সে বলছে 5238টা ভোট পেয়েছে, তাহলে বৈধ ভোট এটা, এর 75%। এর 75% মানে কি, 75% মানে আমরা বলতে পারি যে 3/4 সমানই 5238। নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই এখানে। বাস এবারে আমরা কাটাকাটি করে নেবো, তাহলে আমরা বাকি মানগুলো পেয়ে যাব। কত দিয়ে কাটবো দেখো, 2 2 4, 2 9 18, 9 দিয়ে কাটছি, 9 5 45, তাহলে 73, 9 8 72, 9 2 18, 582। এবার দেখো এটা ডাইরেক্টলি কেটে যাবে 6 দিয়ে, 3 2 6, তাহলে 2 2 4 25 100। আমরা কত পেয়েছি, x1 100-র পরে আরও দুটো শূন্য, অপশান এই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, মিস্টার কুমার তার আয়ের 20% খাবারে, 18% বিলাসবহুল জিনিসে, 6% মোবাইল রিচার্জে ব্যয় করেন, আয়ের 4% ট্রাস্টে দান করেন। তাহলে বলছে বিলাসবহুল জিনিসের ক্ষেত্রে তিনি 3600 টাকা খরচ করেছে, তো তার সঞ্চয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো এখানে দু ধরনের হয়, একটা হচ্ছে এরকম বলে থাকে যে 20% খাবারে খরচা করে, বাকি টাকার 18% বিলাসবহুলে, বাকি টাকার 6% মোবাইল রিচার্জ, এইভাবে একটা অঙ্ক দেয়। আর একটা অঙ্ক যেটা দেয় যে 20% খাবারে, 18% দেয়, 18% অন্য, এইভাবে একটা দেয়। তো দুটো ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। যখন বলবে যে বাকি টাকার, তখন আমাদের পদ্ধতিটা, তখন আমাদের একটুকু ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে কাজে নিতে হয়। আর যখন নর্মালি বলবে তখন আমরা টোটাল এখানে আমরা খরচটা কত পার্সেন্ট পেয়ে যাব, খাবারে খরচ হয়েছে 20%, বিলাসবহুল হয়েছে যে 18%, মোবাইল রিচার্জ 6%,
ট্রাস্টে দান করেছে 4%, তার মানে টোটাল খরচ কত হয়ে গেছে দেখো, 6 সাথে 4 10 আর 20 30 আর 18 48%। তাহলে যোগ করার সময় তো আমরা এভাবেই যোগটা করবো যাতে আমাদের সুবিধা হয়, যেমন 4 আর 6 10 বানিয়ে দিলাম, কারণ 10 বানিয়ে দিলাম আমাদের সুবিধা যোগ করতে, ঠিক আছে। তারপর 20 সাথে যোগ করলাম, দেন 18 সাথে। এবার তাহলে 48% যদি খরচা হয় তাহলে তার আয় তো 100%, আয় 100%, তাহলে সঞ্চয় কত হবে -48, মানে 52% তার সেভিং হচ্ছে, 52% তার সেভিং হচ্ছে। এবার 3600 টাকাটা কার মান, বিলাসবহুল জিনিস, বিলাসবহুল জিনিসে তো 18% খরচা করেছে, তাহলে বলতে পারি আমরা যে 3600 টাকাটা তার আয়ের 18%-এর মান জানতে চেয়েছে, আয়ের 52% যেটা সঞ্চয় করেছে তার মান কত। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো, পার্সেন্টের সাথে পার্সেন্ট কেটে যাবে, 18 দুগুণে 36, 2 × 52 মানে 104-এর প্রায় দুটো শূন্য। অপশান ডি আমাদের অ্যান্সার হবে। একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 12% এবং দ্বিতীয় বছরে 16% বৃদ্ধি পায়। প্রদত্ত 2 বছর সময়কালের শুরুতে জনসংখ্যার সাপেক্ষে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যার শতকরা হার কত। তো দেখো এখানে কি হচ্ছে, সাকসেসিভ চেঞ্জ হচ্ছে, প্রথমে একবার বেড়েছে তারপর আরেকবার বেড়েছে, মানে সাকসেসিভ চেঞ্জ, যেটা সাকসেসিভ বলি মানে আমরা বাংলাতে যেটা বলে থাকি ক্রমিক চেঞ্জ বা এরকম কিছু একটা বলে থাকি, ক্রমিক পরিবর্তন বা ক্রমশ পরিবর্তন। তো সাকসেসিভ চেঞ্জ যখন হয় তখন সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি a + b + ab/100, এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলে পেয়ে যাবো যে 12 + 16 দুটোই বৃদ্ধি হয়েছে, প্লাস 12 × 16/100, তাহলে 12 আর 16 তো 28, প্লাস 12 সাথে 16 গুণ করছি, 12 × 72, 12কে 12 সাথে 19, নিচে দুটো শূন্য আছে তো 2 ঘর আগে দশমিক বসে যাচ্ছে, 2 ঘর আগে দশমিক, 28-এর সাথে 1 যোগ করলে 29.92%, যেটা আমাদের অপশান বিতে আছে। এখানে যোগ করলে আমরা কত পেয়ে যাবো, 29.92%। ক্লিয়ার। 2000 সালে আয়োজিত হওয়া একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোট 6 লাখ শিক্ষার্থী উপস্থিত হয়েছিল, তার মধ্যে 40% পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং শিক্ষার্থীর 40% হলেন মহিলা, বাকি হলেন পুরুষ। পুরুষদের মধ্যে পাসের হার ছিল 50%, মহিলার মধ্যে পাসের হার শতাংশ নির্ণয় করা। তো দেখো এখানে যে ডেটাটা দেওয়া আছে 6 লাখ, এই 6 লাখ ডেটাটা কিন্তু আমাদের কোনো রকম ব্যবহার করলেও হবে, ব্যবহার না করলেও হবে, আমাদের ব্যবহার না করাটাই বেটার, ঠিক। আমরা যেহেতু আমাদের পার্সেন্টে অ্যান্সার চেয়েছে, ঠিক আছে, অ্যাকিউরেট মানে এক্সাক্ট ভ্যালুতে যদি অ্যান্সার চাইতো তাহলে আমাদের এই 6 লাখ 7 লাখ যে কথাটা বলছে সেটা দরকার হতো, কিন্তু যেহেতু পার্সেন্টেজ অ্যান্সার চাইছে, যদি অনুপাতে ভগ্নাংশে অ্যান্সার চায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা ইউজ না করলেও হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যদি সেইভাবে ফ্রেম করা হয় তাহলে তোমাকে ইউজ করতেই হবে, ঠিক। তো এখানে আমাদের কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই 6 লাখ ডেটাটাকে। তো কি বলা হয়েছে যে 40% উত্তীর্ণ ছিল, মোট শিক্ষার্থী 40% মহিলা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে টোটাল 100x, টোটাল যে পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে যে 100x, 100x-এর মধ্যে দু ধরন আছে, একটা হচ্ছে যে মেল আর ফিমেল। ফিমেল তো বলে দিয়েছে 40%, তাহলে 100x-এর 40% মানে কি 40x, তাহলে বাকি 60x তো মেল, বাকি 60x মেল। এবার কি বলেছে যে 40% পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল, তাহলে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে কতজন, 40x, মানে উত্তীর্ণ হয়েছে বলতে কি মানে পাস করেছিল, তাহলে 40x পাস করেছে, 40x টোটাল 40x পাস করেছে। পুরুষদের মধ্যে পাসের হার ছিল 50%, তাহলে পুরুষ তো 60x আছে, এর 50% পাস করেছে, তাহলে 60x-এর 50% মানে কত হবে 30x, তাহলে টোটাল 40x পাস করেছে, তার মধ্যে 30x হচ্ছে পুরুষের মধ্যে, তাহলে নিশ্চয়ই ফিমেলের মধ্যে 10x পাস করতে হবে, তবে টোটাল 40x হবে। জানতে চাই যে মহিলাদের মধ্যে পাসের শতাংশ কত, তো মহিলাদের পাস করেছে 10x, টোটাল মহিলা 40x ইন্টু 100%। এবার আমরা যদি এখানে কাটাকাটি করে নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, এক্সের সাথে এক্স কেটে যাবে, একটা শূন্যের সাথে একটা শূন্য, 4 25 100, তাহলে 25%। তাহলে এখানে আমাদের ডেটাটা যে 6 লাখ দেওয়া আছে সেইটা না ব্যবহার করলেও কিন্তু আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। পণ্যের দাম 12% কমলে পণ্যের বিক্রির সংখ্যা 24% বেড়ে যায়, মোট আয়ে কত শতাংশ এবং কীরকম প্রভাব পড়ে। তো এই কোশ্চেনটা দেখে কি কেউ বুঝতে পারছো যে স্যার এটা আমাদের a = b × c যে টাইপটা বলেছিলেন সেই টাইপের কোশ্চেন। যদি এটা বুঝতে না পারছো তাহলে তো তোমরা কনসেপ্ট লেকচার ভালো করে করোনি, আর যদি বুঝতে পেরে গেছো তাহলে নিশ্চয়ই এটা করতে পারবে। এবার তাহলে কী জিনিস এটা যে
দেখো যেটা আমাদের টোটাল আয়, আমরা আয় সমান এটা বলতে পারি যে কতগুলো পণ্য বিক্রি হচ্ছে, কতগুলো পণ্য আমার বিক্রি হচ্ছে ইন্টু প্রত্যেকটার বিক্রয় মূল্য, মানে কোয়ান্টিটি ইন্টু প্রাইস। টোটাল আয় সমান ইনকাম সমান কোয়ান্টিটি ইন্টু প্রাইস, যে কত কোয়ান্টিটি বিক্রি হচ্ছে আর এক একটা কোয়ান্টিটির দাম কত। এবার দেখো কি হয়েছে যে পণ্যের দামটা 12% কমলে, তাহলে 12% মানে কত, 12% ভগ্নাংশে কত লিখতে পারি, 3/25। 3/25 কমলে তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, 22/25। আর বিক্রির সংখ্যাটা 24% বেড়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এটা আমাদের বিক্রয় মূল্য ছিল, এটা কোনো চাপ নেই, আমি বিক্রয় মূল্য ইন্টু পণ্য করি বা পণ্য ইন্টু বিক্রয় মূল্য করি, ব্যাপার একই আসবে, ঠিক। পণ্যের বিক্রি সংখ্যাটা 24% বেড়ে গেছে। 24% মানে কত, 24% মানে 6/25। 24% মানে ভগ্নাংশে 6/25। এটা বেড়ে গেছে, বেড়ে গেছে মানে কি 25-এর সাথে 6টা আমরা যোগ করে দেবো, যদি কমে যেত তাহলে 25 থেকে 6টা বিয়োগ করতাম, আর নিচে যেটা থাকে সেটাই থাকবে। নিচে 25 ছিল, 25ই থাকবে। যেহেতু বেড়ে গেছে তাহলে 25-এর সাথে আমরা 6কে যোগ করবো, পেয়ে যাবো কত, 31। এবার এখানে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো কিভাবে করব, দেখো কাটাকাটি তো কিছু যাবে না, 4 আর উপরে এটা গুণ করছি। দেখো আমরা যদি নিচে 100 আসতো তাহলে ক্যালকুলেশনটা আমাদের ইজি পড়তো, তাই না। নিচে যদি 100 আসে, নিচে যদি সব শূন্য শূন্য থাকে, আমরা দশমিকের আগে একটা করে শূন্য বসিয়ে দেবো, মানে সংখ্যা গুণে আমরা দশমিক বসাবো। তো আমরা 100 বানাচ্ছি, কী করে বানাবো, উপরে আমি উপর নিচে আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ ইয়ার সাথে একটা 4 গুণ করে দিলে আর ইয়ার সাথে একটা 4 গুণ করে দিলে এর 100 হয়ে যাবে। সরি, আমাকে এখানে 16 গুণ করতে হবে। কত গুণ করতে হবে, আমরা এখানে উপর নিচে 16 দিয়ে গুণ করে নিচ্ছি, উপর নিচে আমরা এখানে 16 দিয়ে গুণ করে নিচ্ছি। এখানে একটু ক্যালকুলেটিভ বটে, এটা একটু ক্যালকুলেটিভ বটে, আরেকটা পদ্ধতি দেখাবো, সেখানে ক্যালকুলেশনটা একটু আশা করি কম হবে। তো এখানে কত হয়ে যাচ্ছে আমাদের, 22 ইন্টু 31, উপরে পাবো আমরা 22-এর সাথে যদি 16কে গুণ করি, 22টাকে আমরা ভেঙে নিচ্ছি, 22টাকে আমরা এরকম দেখতে পারি 2 ইন্টু 11, কারণ 11 দিয়ে গুণ করা সোজা। তাহলে 2 ইন্টু 16 32, 32-এর সাথে যদি 31 গুণ করি কত পাবো, 31 দুগুণে 62, 2 হাতে হচ্ছে 6, 31 তিনে 93, 93 6 99, 992। 992-এর সাথে যদি 11 গুণ করি তাহলে 2টা 2 বসে গেল, 2 আর 9 11, 1 হাতে থাকলো 1, 9 আর 9 18, আর 1 19 আর 9 হাতে থাকলো 1, আর 9 আর এই হাতে রেখে 10, 10 912 বাই নিচে কত হয়ে যাবে, নিচে হবে 1-এর পরে 4টা শূন্য। এবার দেখো 10,000 টাকা ছিল, এখন 10,912 টাকা হয়ে গেছে, তাহলে কত টাকা বেড়েছে, এখানে আমাদের বেড়েছে 912 টাকা 10,000 টাকায়। কিন্তু পার্সেন্টেজ আমরা কি বলি, যে আমার 100-এর উপর কতটা বেড়েছে, তাহলে 912 টাকা বেড়েছে 10,000-এর উপরে, 100-এর উপর কত বেড়েছে, 912 টাকা বেড়েছে 10,000-এর উপরে, 100-এর উপরে বেড়েছে, এটা আমাদের পার্সেন্ট হয়ে যাবে, এটা আমাদের পার্সেন্ট হয়ে যাবে। এটা আমাদের কাটাকাটি যদি করি, 2টো শূন্যর সাথে 2টো শূন্য, পেয়ে যাবো কত, 99.12%। এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, 9.12%, ঠিক। তাহলে এটা তো গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখাচ্ছে যেটা আমাদের ওই সূত্রের সাহায্যে, a + b + ab/100। এখানেও যখনই তোমাদের a = b × c টাইপ কোশ্চেন হবে, সেখানে আমরা এই পদ্ধতি তো করতেই পারি মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাহায্যে। দ্বিতীয় পদ্ধতি আমরা কি করতে পারি, যে আগে যে ফর্মুলাটা দেখালাম, এখানে একটা ফর্মুলা দেখানো না, এই ফর্মুলাটার সাহায্যে আমরা করতে পারি। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে আমরা কী করে করবো, দেখো এখানেই করে দিচ্ছি। তাহলে 12% কমলে মানে -12, 24% বেড়ে যায় মানে +24, প্লাস a × b ছিল, কী ছিল আমাদের সূত্রটাতে, আমাদের সূত্রটাতে ছিল দেখো a × b। এক্ষেত্রে a মানে কী আছে, -12, b মানে কী আছে, +24/100। তাহলে +24 -12 মানে আমরা এখানে বলতে পারি যে +12, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস হচ্ছে 12 × 24 মানে 12 4 48, আর 12 2 24 4 28, 2টো শূন্য আছে, তাহলে 2.88। তাহলে 12 থেকে 2.88 বিয়োগ করতে হবে। আমরা প্রথমে কি করব, 3 বিয়োগ করে দেবো। 12 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি, 9। কিন্তু 0.88 থেকে 100 যেতে গেলে আমরা কত যাব, 12,
9.12% কিসে আসছে? প্লাসে আসছে, তার মানে বৃদ্ধি হবে। যেহেতু প্লাসে এসছে তার মানে আমাদের কী হবে? বৃদ্ধি হবে। যদি মাইনাসে আসতো তাহলে বলতাম যে হ্রাস হবে। তো এক্ষেত্রে অবশ্যই এটা ইজি পড়বে, যেহেতু এখানে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল এই জিনিসটা, যে এ ইকুয়াল টু এ প্লাস বি, যখনই আমাদের এ ইকুয়ালস টু বি ইন্টু সি টাইপ কোশ্চেন হবে সেখানে আমরা এই দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। নেক্সট, 2020 সালে একজন ব্যক্তির মাসিক আয় ছিল রুপি 65,000 টাকা এবং মাসিক খরচ ছিল 45,000 টাকা। 2021 সালে তার মাসিক আয় 15% এবং মাসিক ব্যয় 7% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি হয়েছে? তো এটা দেখে কে বুঝতে পারছো যে এটা স্যার এ ইকুয়ালস টু বি প্লাস সি টাইপের কোশ্চেন। দেখো, যখন তোমরা মানে পরীক্ষাতে আমাদের কেন বেশি সময় লাগে জানো? অঙ্ক করতে করতে আমাদের সময়টা বেশি কেন লাগে? দুটো ফ্যাক্টর। এক তো আমাদের ওই পদ্ধতিটা জানা নেই, দ্বিতীয়ত ওই পদ্ধতিতে হয়তো আমরা অনেক দিন আগে করেছি, যে আমরা ধরতে পারছি না যে কোন পথে এগোবো। কারণ যদি আমরা একটা রিয়েল এক্সাম্পল নিই, সাপোজ মনে করো তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ বাইকে করে, ঠিক? তো তোমার যদি রাস্তাটা জানা থাকে তাহলে কি তুমি ফুল স্পিডে যাবে এবং আরামসে কোথাও না দাঁড়িয়ে যাবে, কোনো তোমার ডাইরেকশন ক্লিয়ার থাকবে, তুমি আরামসে যাবে। কিন্তু যদি তোমাকে ভেবে ভেবে যেতে হয় বা শুধিয়ে যেতে হয় যে এদিক থেকে ওদিক যাওয়ার রাস্তা, এদিক যাওয়ার রাস্তা, তাহলে তোমার স্পিড কী হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তো অঙ্কের ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটে। যদি তুমি আমার রাস্তাটা পড়ার সাথে সাথে রাস্তাটা দেখতে পেয়ে যাও যে আমি করব কীভাবে, ঠিক আছে, তাহলে তোমার অঙ্কের টাইমটা একবারই কমে যাবে। কারণ আমরা যতক্ষণ ভাবছি সেইখানেই আমাদের সময়টা লেগে যায়। তাহলে যদি আমরা প্র্যাকটিসটা সেই পরিমাণে করে রাখি, আমাদের ওই ভাবনার জন্য যে টাইমটা সেটা কমে যাবে। আর যখনই সেই টাইমটা কমে যাবে, আলটিমেট আমাদের অঙ্ক করার সময়টা কিন্তু মানে কমে যাবে। আমরা কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে করে নিতে পারবো। তো সেই জন্য কী লাগবে? প্র্যাকটিস লাগবে এবং সঠিক ওয়েতে পড়াশোনা লাগবে। শুধু পড়লেই কিন্তু হয় না, ঠিক আছে? গাধার মতো যদি খেটে যায় তাহলে কিন্তু হবে না। দেখো কী বলা আছে, তাহলে 65,000 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্যার আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। ব্যয় মানে এটা নাকি ব্যয় প্লাস সঞ্চয়। তো আয় কত টাকা? 65,000 টাকা। আমি চাইলে এখানে রেশিওতে নিতে পারি। দেখো 3টে শূন্যর সাথে 3টে শূন্য কাটছি, 5 13 65, 5 9 45। রেশিওতে নিলেও চলবে। বলেছিলাম যে এখানে আমার এ ইকুয়ালস টু বি প্লাস সি, এখানে আমাদের শুধুমাত্র রেশিও নিয়ে কাজ আছে, এ বি সি এর রেশিওটা। বাকি অ্যাকচুয়াল এক্সাক্ট ভ্যালু নিয়ে আমাদের প্রয়োজন পড়ে না, যদি আমাদেরকে মানটা পার্সেন্টেজেই বের করতে হয়। তো আয় যদি 13 রেশিও হয়, ব্যয় করে সে 9 রেশিও, তাহলে সঞ্চয় করে সে 4 রেশিও। এবার আয়টা বেড়ে গেছে 15%, ব্যয়টা বেড়ে গেছে 7%। আমরা সঞ্চয়টা ধরে নিচ্ছি X% চেঞ্জ হবে, সঞ্চয়ে X% চেঞ্জ হবে। এবারে X প্লাসও হতে পারে যে সঞ্চয় তার কমে যেতে পারে বা সঞ্চয় তার বেড়ে যেতে পারে, ঠিক? আমরা দেখবো কী হবে। তাহলে গুণ করবো 13 × 15, 13 ইন্টু আমাদের তার ইকুয়েশন কী হবে? 13 ইন্টু প্লাস 15 ছিল সমান 9 ইন্টু 7% প্লাস 4 ইন্টু X%। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, 13 পাচ্ছে 65, 195% সমান 63% প্লাস 4x%। এটা এবারে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 4x% সমান 6 13 2, ওকে, 132%। তো x% সমান কী হবে? 4 3 12, 7 3 12, 33%। অপশান এ আমাদের অ্যান্সার হয়েছে। বোঝা গেলো কীভাবে করি, যে এ ইকুয়ালস টু বি প্লাস সি টাইপ কোশ্চেন আমাদের এ বি সি এর রেশিওটা জানতে হয়, ওদের এক্সাক্ট ভ্যালু দরকার পড়ে না। আর তারপরে নর্মাল একটা গুণ করে নিচ্ছে যে 13 × 15 সমান 9 × 7 প্লাস 4 × x। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 35% অর্জন করে এবং অন্য প্রার্থীর কাছে এত ভোটে পরাজিত হন। যদি কোনো অবৈধ ভোট না থাকে তাহলে মোট ভোটার সংখ্যা কত ছিল? তাহলে একটা ভোট কেন্দ্রে কী হয়েছে? দুজন প্রার্থীর মধ্যে একজন 35% ভোট পেয়েছে। তো টোটাল ভোট তো আমরা বলতে পারি স্যার 100%। তার 35% যদি একজন পায়, আরেকজন কত পাবে? বাকি 65%। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 30%। আর তার মানে কি আমরা বলতে পারি যে উইনার মানে নিশ্চয়ই যে 65% পেয়েছে সে উইনার,
যে যে উইনার সে লুজারের থেকে 30% বেশি ভোট পেয়েছে। ওরা বলছে স্যার 1296 বেশি ভোট পেয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1296টা আমার টোটাল ভোটের 30%-এর মান। ওরা জানতে চেয়েছে টোটাল ভোটটা কত ইন্টু 100%। ব্যাস এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে হলো পার্সেন্টের সাথে পার্সেন্ট, একটা শূন্যর সাথে একটা শূন্য, 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 দিয়ে 1 3 2 6, 4 3 2 0। অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় এবং হরকে 20% হ্রাস করা হয় তাহলে ভগ্নাংশের মান এটা হবে। তো মূল ভগ্নাংশটা নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা সবসময় কী করবো, বেশি কিছু ইটিউটি না ভেবে আমরা ডাইরেক্ট বেসিক নিয়মে করবো। কীভাবে, যে ধরে নেবো ভগ্নাংশটা আমার ছিল x/y, ওকে। এবার লবটা 20% বেড়ে যাচ্ছে, তার মানে লবটা আগে 100% ছিল, এবার যদি 20% বেড়ে যায় তাহলে লবটা বলতে পারি যে লবটা 120% হয়ে গেল, 120% হয়ে গেল। আগে যা ছিল তার 120% হয়ে গেল। হরটা 20% হ্রাস হয়েছে, তাহলে 20% কমে গেছে। তার মানে কি, আগে তো 100% ছিল, এখন যদি 20% কমে যায় তাহলে কত পার্সেন্ট হবে, 100 - 20 80% হবে। তো এটা 80% হয়ে গেছে, সমানই 69/64। এবার এটা আমরা সিম্পলি কাটাকাটি করব, একটা পার্সেন্ট, শূন্যর সাথে একটা শূন্য, 4 2 8, 4 3 12, 3 2 6, 3 3 9, 2 3 6, 2 2 4। তাহলে x/y সমান কী পড়ে থাকছে, 23/32। x/y সমান কী পড়ে থাকছে, 23/32, যেটা আমাদের অপশান এতে আছে। একজন লোক গম কিনতে চায়, গমের দাম এত % হ্রাসের কারণে সে 150 টাকায়, দেখো এটা আগে করে দিচ্ছি তারপর আগেরটা করবো। একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয় তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত। তো এটা তো খুবই ইজি কোশ্চেন, যে 60% যদি উত্তীর্ণ হয় তার মানে অনুত্তীর্ণ হয়েছে বাকি 40%, টোটাল মানে কি 100%। 60% উত্তীর্ণ হয়েছে মানে 60% পাস করেছে, তো ফেল করেছে কত পার্সেন্ট, 40% ফেল করে গেছে। এরা বলেছে অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240, আমরা দেখতে পাচ্ছি 40%, তার মানে আমরা বলতে পারি যে 240টাই 40%-এর মান। উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত, উত্তীর্ণ প্রার্থী তো 60%। এবার এটা কাটাকাটি করে নাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। পার্সেন্টের সাথে পার্সেন্ট চলে যাবে, 40 6 240, 6 × 60 360 জন, ঠিক। এবার আমরা আগের কোশ্চেনটা দেখছি। একজন লোক গম কিনতে চায়, গমের দামে এত % হ্রাসের কারণে সে 150 টাকায় আরও হাফ কেজি গম কিনতে পারে। তো গমের আসল এবং হ্রাসকৃত হারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো দেখো এটা যে কোনো পরীক্ষার জন্য একটা ভিভিআই টাইপের কোশ্চেন বলতে পারো। এই কোশ্চেনটা আশা করি তোমরা অনেক জায়গাতেই দেখেছো। কোশ্চেনটা হয়তো শেষকালে আলাদা কিছু জিজ্ঞেস করে যে আগে কত দাম ছিল, আগে পার কেজিতে দাম কত ছিল, এখন পার কেজিতে দাম কত আছে, এই ধরনের কোশ্চেনটা জিজ্ঞেস করায়। এখানে কি করেছে, ওই দুটোকে না জিজ্ঞেস করে ওই দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে নিয়েছে। তো কিছুই না, একটা স্টেজ আগে জিজ্ঞেস করেছে। আমরা বলবো যে স্যার গমের দামটা 6.14% হ্রাস পেয়েছে। 6.14% মানে ভগ্নাংশ কত হবে, 6 4 24 আর 25/4%, পার্সেন্ট মানে 1/100। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পেয়ে যাবো 1/16, কারণ এখানে কেটেছি 25 4 100, 1/16। মানে আগে যদি 16 টাকা ছিল এখন 1 টাকা কমে গেছে, মানে 15 রেশিও হয়ে গেছে। আগে যদি প্রাইসটা 16 রেশিও ছিল, এখন কত হয়ে গেছে, 1 রেশিও কমে 15 রেশিও হয়ে গেছে। তাহলে সেই একই পরিমাণটাকে, মানে আগে যত টাকা খরচা করতাম সেই তত টাকাতেই আমি এখন, আগে যদি 15 রেশিও পাচ্ছিলাম এখন 16 রেশিও পাবো, কারণ যেহেতু দাম কমে গেছে তার মানে আমরা বেশি পরিমাণে জিনিস পাবো। তো দামটা যেহেতু 16 থেকে 15 হয়ে গেছে তার মানে আমরা জিনিস পাবো 15 থেকে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত রেশিও বেশি পাচ্ছি, 1 রেশিও জিনিস বেশি পাচ্ছি। ওরা বলছে হাফ কেজি বেশি পাচ্ছি, তার মানে 1 রেশিও বরাবরই হাফ কেজি। তাহলে আগে কত পাচ্ছিলাম, এখন কত পাচ্ছি, 16 রেশিও মানে 8 কেজি। 1 রেশিও মানে যদি হাফ কেজি হয়, 16 রেশিও মানে 8 কেজি। আগে কত পাচ্ছিলাম, 1 রেশিও মানে যদি হাফ কেজি হয় তাহলে 15 রেশিও মানে 7.5 কেজি। তাহলে আগে যেখানে আমি 7.5 কেজি আনছিলাম এখন সেখানে আমি 8 কেজি পেয়ে যাচ্ছি। কেন পেয়ে যাচ্ছি, কারণ আমার দামটা হ্রাস হয়েছে। তো জানতে চেয়েছে যে এই দুটো দামের মধ্যে আসল আর হ্রাসকৃত দামের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে আসল দাম কত ছিল, আগে 150 টাকায় পেতাম কতটা, 7.5 কেজি, এখন কত পাচ্ছি 150 টাকায় 8 কেজি। তাহলে টাকার ডিফারেন্স মানে কি, আগে কত টাকা
আগে পার কেজি দাম কত ছিল, এখন পার কেজি দাম, আগে পার কেজি দাম মানে 150 টাকায় পেতাম 7.5 কেজি, তাহলে ভাগ করে দিলেই পার কেজি দাম পাবো, এখানেও ভাগ করলে আমরা পার কেজি প্রাইসটা পেয়ে যাবো। এটা দেখো ক্যালকুলেশন করার জন্য আমরা কী করতে পারি, 150কে কমন নিতে পারি, তাহলে এধারে পড়তে হবে 1/7.5 সরি এটা মাইনাস হবে, -1/8, তো এটা মানেই 150, এই দশমিকটার জন্য উপরে একটা শূন্য চলে আসবে। আবার যদি এখানে ফার্দার কাটাকাটি করি আমরা, 5 15 75, 5 2 10, বাকি এটা লসাগু করলে আমরা পেয়ে যাবো, নিচে লসাগু হবে 15 8 120, আর 8 2 16 মাইনাস 15, মানে 150 ইন্টু 1/120। এটা আবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি, একটা শূন্য সাথে একটা শূন্য, 3 4 12, 3 5 15, 5/4, 5/4 টাকা তার ডিফারেন্স। 5/4 টাকা মানে আমরা বলতে পারি যে স্যার 5/4 মানে 4 1 4, আর 1 4 মানে 0.25, 1.25 টাকা পার কেজি। তাহলে অঙ্কটা বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু খুব, আবারও বলছি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো এক্সামেই আসে, ঠিক আছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, এসআই বলো, বা সেন্ট্রালের বিভিন্ন যে রেলওয়ে, ঠিক আছে, সিজিএল সিজিএল, সব জায়গাতেই এই ধরনের কোশ্চেন কিন্তু আসেই আসে। তো এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। এটা আরেকটি বলে দিচ্ছি, দেখো যে প্রাইসটা আমরা দেখবো যে কত পার্সেন্ট হ্রাস হয়েছে বা বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা দেখছি 6.4%, 6.4% মানে আমরা ভগ্নাংশে নিয়ে যাবো 1/16, আগে যদি 16 টাকা ছিল, 16 রেশিও ছিল, এখন দাম হয়েছে 15 রেশিও। তাহলে সেম টাকাতে আমরা আগে যেখানে 15 পাচ্ছিলাম, এখন সেখানে 16 রেশিওর জিনিস পাবো। আমরা দেখতে পাচ্ছি 1 রেশিও জিনিস বেশি পাচ্ছি, আর 1 রেশিও মানে ওরা বলছে হাফ কেজি, কারণ ওরা বলছে হাফ কেজি চিনি বেশি, হাফ কেজি গম বেশি পাচ্ছি, আমরা দেখছি 1 রেশিও পাচ্ছি, মানে 1 রেশিও মানে হাফ কেজি। সেখান থেকে আমি দেখে নিলাম যে আগে যেখানে আমি 7.5 কেজি পাচ্ছিলাম, এখন সেখানে 8 কেজি পাচ্ছি। তো আগে 7.5 কেজি পাচ্ছিলাম 150 টাকাতে, এখন 8 কেজি পাচ্ছি 150 টাকাতে, তাহলে প্রাইসের ডিফারেন্স কী হবে, ওদের মধ্যে অন্তর, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার শেষে লিখে এসেছে 1.25 টাকা পার কেজি। তো এই ছিল 10টা শতকরা থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কে বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেটাকে আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পুরো, ঠিক। তো চলো আজকের ক্লাসটা এখানে, হ্যাঁ, এতদূর পর্যন্ত যখন দেখেছো তাহলে নিশ্চয়ই তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আমরা আবার নেক্সট কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করবো।